তারা এই করোনা পেশেন্ট এনে তারা এটাকে ব্যবসার মানে বাণিজ্য হিসেবে নিয়েছে আসলে। করোনাও কি তাহলে অনেকের ভাগ্য খুলে দিয়েছে? শেষের বিলের দিন ওনারা আমার বাবা মা তুলে ইভেন কি আমাকে মারতেও চাইছে। সেবা নিতে গিয়ে রুগীকে তাহলে মারও খেতে হয়। এখানে যদি লাইসেন্সের জটিলতা থাকে তাহলে ডেডিকেটেড হলো কেন? আসলেই লাইসেন্স নিয়ে জটিলতা থাকলে কোভিড ডেডিকেটেড হয় কিভাবে? এটা কোনো হাসপাতালেই না, এটা হাসপাতালে আড়াল একজনের প্রতারণা ছাড়া আর কিছুই না। চিকিৎসা সেবার আড়ালে রিজেন্ট হাসপাতালের প্রতারণা নিয়ে সার্চ লাইটের এবারের অনুসন্ধান রিজেন্ট লিজেন্ড। আর অলমোস্ট আমাদের প্রায় 300-র মতো পেশেন্ট এখানে ভর্তি হয়েছে। তো তার ভিতরে আপনার রিলিজ তো 250-র মতো রিলিজই হয়েছে, রিকভারিও আপনার 150-র মতো। রিজেন্ট হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান র্যাবের অভিযানের আগে চ্যানেল 24-এর কাছে বিশেষ এক সাক্ষাৎকারে হাসপাতালটির নানা কার্যক্রম তুলে ধরেছেন। জানিয়েছেন হাসপাতালটির উত্তরা শাখার 50 বেডের অনুমোদন থাকলেও রয়েছে 35 বেড, ডাক্তার 5 জন, আইসিইউ কনসালটেন্ট নিয়মিত অনিয়মিত সহ মোট 2 জন। ডাক্তার নার্স আমার এই জায়গাটায় কিন্তু আমার সরকারি কোনো আমার লাগেনি, কারণ এখানে আমি এনাফ। সরকারি সহযোগিতার কথা অস্বীকার করলেও আমাদের কাছে ভিন্ন তথ্য রয়েছে। সে তথ্য মেলানোর আগে রিজেন্টের চিকিৎসা সেবা সম্পর্কে জানতে চাই। ধরেন পুলিশের থেকে শুরু করে আপনার আর্মি, ডিবি, কি বলবো, মানে ডিপার্টমেন্টের লোক এবং সাংবাদিক, নেতা, এর বাইরে আমার মনে হয় না যে আমি কোনো কাউকে হেল্প করছি। সেবামূলক প্রতিষ্ঠানটির এমন কার্যক্রমে কি বুঝলেন? গত সোমবারের সে সাক্ষাৎকারের কিছুক্ষণ পরই র্যাবের একটি দল রিজেন্ট হাসপাতালে অভিযান চালায়। এর পরের ঘটনা সবারই জানা। এটা কোনো হাসপাতালেই না, এটা হাসপাতালে আড়াল একজনের প্রতারণা ছাড়া আর কিছুই না। র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম বলছেন এটি কোনো হাসপাতাল নয়। অন্যদিকে ব্যবস্থাপনা পরিচালক দাবি করছেন তারা সরকার নির্ধারিত কোভিড হাসপাতাল। প্রশ্ন হচ্ছে কোনটা সত্য? উত্তর পেতে মাঠ পর্যায়ের অনুসন্ধানের সূত্রগুলো মেলাতে হবে। উত্তরার অফিসার্স কোয়ার্টার, সরকারি কর্মকর্তাদের এই আবাসিক এলাকায় এসে আশরাফ আলীর পরিবারের 6 সদস্যের করোনার নমুনা সংগ্রহ করে রিজেন্ট হাসপাতালের কর্মকর্তা তারিক শিবলি। একটা টেস্ট করতে গিয়ে 9টা টেস্ট করে। আমার কাছে একটা শুধু ডেঙ্গু, রক্ত নিয়ে সিজি করে। কত হাস্যকর! পরদিন আগের দিন বিকেলে গেলাম, পরের দিন সন্ধ্যা চলে এলাম, 52,000 বিল জাস্ট একদিনে। অবশ্য 38,000 টাকা দিয়ে আমরা কোনো মাপ পেয়েছি। বাসায় এসে স্যাম্পল নিয়ে গেল, ওরা আমরা কালেক্ট করবো, পার হেড 4,000 টাকা দিতে হবে, 4,500 টাকা, আর এক্সট্রা যে কালেক্ট করবো ওর 100 টাকা বক্সিস দিতে হবে। এই মোট 28,000 টাকা সজল টেস্ট করে দাও। তাহলে আপনার আইপিএইচ এর লোকটা বললো এটা ভুয়া। তারা যে টেস্ট সে লোকের থাকা। বাসায় গিয়ে নমুনা সংগ্রহের অনুমতি না থাকলেও রিজেন্ট হাসপাতাল এভাবে একাধিক ব্যক্তির বাসায় নমুনা সংগ্রহ করেছে। বিকালের দিকে আমার বাসায় আসেন, ধরেন 5টা, 5:30টার দিকে। আমি ছাড়া আমাদের আরো 8 জন মেম্বার ফ্যামিলির যারা আছে তাদের স্যাম্পলটা কালেক্ট করে নিয়ে যান। তো আমি 8 জনের জন্য 38,000 টাকা ওনাকে পেমেন্ট করে দিয়েছি। তো আমি পেমেন্ট দিয়েছি, আমি বললাম যে আপনারা কি আমাকে একটা রিসিপ্ট দিবেন না? মাহেরুজ্জামান বেসরকারি একটি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, যিনি ঢাকার বাইরে থাকায় মোবাইল ফোনে কথা বলেছেন টিম সার্চ লাইটের সাথে। তিনি এবং তার পরিবারের 8 সদস্য বাসায় থেকে টাকার বিনিময়ে সেবা নিলেও একমাত্র সন্তানের নেগেটিভ রিপোর্ট দেখে কিছুটা বিস্মিত হন। আরাফির যখন নেগেটিভ আসছে আমি একটু কনফিউজ হয়ে গেছি। তারপরে আমি যেটা করলাম যে আমি তখন নিপসমের ওয়েবসাইটে ঢুকলাম। তো ওরা বারবার বলতেছিল যে রেজাল্ট ইজ নট ফাউন্ড। পরবর্তীতে নিশ্চিত হন রিজেন্ট হাসপাতাল থেকে দেওয়া সবগুলো রিপোর্টই ছিল ভুয়া। এমন প্রতারণার বিষয়ে জানতে মহাখালীর জনস্বাস্থ্য ইনস্টিটিউটে হাজির হয় টিম সার্চ লাইট। বেশ কয়েকটা ফ্যামিলি আমাকে ফোন করেছে ওই সময়টাতে, মানে যখন ওদের স্যাম্পল আসতো, একই ধরনের কমপ্লেইন। আমি শুধু বলেছি যে স্যার আমাদের কাছে যেন রিজেন্ট হসপিটালের স্যাম্পল না আসে।
মহামারী শুরুর পর প্রতিষ্ঠানটি গত 3.5 মাসে 40,000-এর বেশি নমুনা পরীক্ষা করেছে। এর মধ্যে রিজেন্ট হাসপাতালেরও প্রায় 400 রিপোর্ট আছে। এই সিগনেচারটা আমার, তারপর টেকনোলজিস্ট যে তার সিগনেচার, এই সিগনেচারটা যখন ফর্জ করা হয়েছে, চিট করা হয়েছে, তখন আমি খুব শক্তভাবে বলতে চাই যে এই ধরনের লোকগুলোকে খুঁজে বের করা উচিত। জাস্ট ক্রিমিনাল অফেন্স, এটা আমাদের রেপুটেশন জড়িত, ইনস্টিটিউশনাল রেপুটেশন জড়িত, পার্সোনাল রেপুটেশন জড়িত। একটা দেশের মধ্যে এই জিনিসগুলো হচ্ছে, আমরা চোখ বন্ধ করে থাকবো, সেটা তো হতে পারে না। তাও একেবারে সস্তায়ও সেবা দেওয়া হয়, একেবারে বিনামূল্যেও সেবা দেওয়া হয়, আমি তাও অনুরোধ করব যে ওখানে যেন না যায়। ফ্রি চিকিৎসা সেবা নিতে যেখানে উৎসাহ দেওয়ার কথা, সেখানে এমন পরামর্শ দিচ্ছেন কেন? দেশের বিলের দিন ওনারা আমার বাবা মা তুলে ইভেন কি আমাকে মারতেও চাইছে। কেন এবং কি কারণে এমন আচরণ, তার বিস্তারিত নিয়ে ফিরছি একটা বিরতির পর। রিজেন্টের ব্যবহারটা ছিল প্রথমে আপনার, আমি একটু খারাপভাবেই বলি, যে গুলিস্তানের দোকানদাররা যেমন কোনো পণ্য বিক্রি করার জন্য প্রথমে আপনাকে এমনভাবে কনভিন্স করবে, একবার হাঁ বলার পরে, মানে সেখানে যাওয়ার পরে আমি আর পরবর্তী যে সেবাগুলো যেটা আমার জন্য দরকার ছিল সেটা আর পাই নাই। তানভীর আহমেদ, ক্যান্সার আক্রান্ত মায়ের চিকিৎসার জন্য প্রয়োজন করোনা পরীক্ষা। সেই পরীক্ষা করতে গিয়ে রিজেন্ট হাসপাতালের ভেতর বাহির দেখেছেন কথিত এই হাসপাতালের কার্যক্রমও। করোনা রোগীর ট্রিটমেন্ট দেওয়ার মতো তাদের কোনো যোগ্যতা আছে বলে আমি মনে করি না। নামটা ইউজ করতেছে, মানুষ একটা শুনে ধোকা খাবে যে রিজেন্ট এয়ারওয়েজ বা এরকম কারো প্রতিষ্ঠান মনে হয়, কিন্তু ওই হসপিটালে যদি যান, আমি মনে করি যে কম দামের হোটেলগুলো যেমন বিভিন্নভাবে ব্যবসা করে অনৈতিক কাজ দিয়ে, তারা এই করোনার পেশেন্ট এনে তারা এটাকে ব্যবসার মানে বাণিজ্য হিসেবে নিয়েছে আসলে। বিনামূল্যে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দেওয়ার কথা বলে কথিত হাসপাতালটি সাধারণ মানুষের সাথে প্রতারণায় নেমেছিল। এই প্রতারণা ধরা পড়ে তখনই যখন রোগী ও তার স্বজনদের হাতে ধরিয়ে দেওয়া হয় অস্বাভাবিক বিল। আপনাকে প্রথমেই যে 5,000 টাকা দিতে হচ্ছে এবং আপনাকে ভর্তি হতে 3,000 টাকা দেওয়া লাগছে, 8,000 টাকা। তো এই 8,000 টাকা মানের সেবা, আপনার কি মনে হয় যে ওই হসপিটালটাতে দয়া করে আমার কথা না শুনে কেউ যান? অপরিচিত এবং অখ্যাত হলেও করোনা মহামারী হাসপাতালটির ভাগ্য খুলে দিয়েছিল। অর্থাৎ করোনায় জরুরি স্বাস্থ্যসেবা দেওয়ার কথা বলে রিজেন্ট হাসপাতাল দেশবাসীর কাছে পরিচিত নাম হয়ে উঠেছিল। এই হাসপাতাল নিয়েই তানভীর আহমেদের আছে করুণ এক আরতি। এখানে যদি তাও একেবারে সস্তায়ও সেবা দেওয়া হয়, একেবারে বিনামূল্যেও সেবা দেওয়া হয়, আমি তাও অনুরোধ করব যে ওখানে যেন না যায়। চিকিৎসা সেবার নামে রিজেন্ট হাসপাতালের এমন অনৈতিক বাণিজ্যের অভিযোগ কেবল একজন তানভীরের নয়, একাধিক ব্যক্তির। 50,000 টাকা চাইছিল, তো 20,000 টাকা দিয়ে প্রথমে আমরা ভর্তি হয়েছি। এখানে 1,99,475 টাকা বিল করছে। কামরুজ্জামান করোনা আক্রান্ত হয়ে রিজেন্ট হাসপাতালে ভর্তি হয়েছিলেন। বিনামূল্যে চিকিৎসা সেবার কথা বলা হলেও এক গ্লাস পানি, এমনকি জরুরি ওষুধও মেলেনি টাকা ছাড়া। তো অক্সিজেন প্রয়োজনই হয়নি, অথচ অক্সিজেনের বিল করছে দেখেন আপনি। এই যে অক্সিজেন বিল হলো 21,600 টাকা। শেষের বিলের দিন ওনারা আমার বাবা মা তুলে ইভেন কি আমাকে মারতেও চাইছে। অক্সিজেন না নিলেও 21,000 টাকা অক্সিজেন বিল সহ প্রায় 2 লাখ টাকা গুনতে হয়েছে শিক্ষক কামরুজ্জামানকে। শেষ বেলায় এর চাইতেও ভয়ঙ্কর প্রতারণার কথা বললেন তিনি। এই করোনার যে নেগেটিভ, এটা কোত্থেকে দিল ওরা? মন কর যখনই আমার থেকে টাকা পেয়ে গেছে, বিল দিতে পারবো, তখন ওটাকে নেগেটিভ লিখে আমাকে ডিসচার্জ করছে। সূত্রটি পুরনো, মানে অনুসন্ধানের একেবারে শুরুতেই আমরা বলেছিলাম রিজেন্ট করোনার ভুয়া সনদ দিচ্ছে। অনুসন্ধানে এমন আরও 13টি সনদ পাই আমরা, যেগুলো সরকারি প্যাড ও স্বাক্ষর জালিয়াতি করে তৈরি করে রোগীদের দিয়েছিল রিজেন্ট। র্যাবের অভিযানের পর জানা গেল এই সংখ্যা 6,000-এর বেশি। মানব সেবার উদ্দেশ্যে বিশেষায়িত কোভিড হাসপাতাল হিসেবে নিজ উদ্যোগে এগিয়ে এসে গত 21 মার্চ সরকারের সাথে একটি সমঝোতা চুক্তি সই করে রিজেন্ট। সেই চুক্তির আওতায় হাসপাতালটি কেন্দ্রীয় ঔষধাগার থেকে বিনামূল্যে বিভিন্ন মালামাল বুঝে নিয়েছে। গত মাসেও উত্তরা ও মিরপুরের 2টি শাখার জন্য বিশাল এক চাহিদাপত্র পাঠিয়েছে রিজেন্ট হাসপাতাল কর্তৃপক্ষ। এছাড়াও অপারেশনাল কস্ট হিসেবে প্রতি মাসে প্রায় 2 কোটি টাকার বিল জমা দেয় রিজেন্ট হাসপাতাল। আমাদের অনুসন্ধান বলছে 2014 সালের পর
হাসপাতালটির উত্তরা শাখার লাইসেন্স নবায়ন হয়নি, আর মিরপুর শাখার মেয়াদ শেষ হয়েছে 2017 সালে। প্রশ্ন উঠেছে, হাসপাতালটি তাহলে বিশেষায়িত কোভিড হাসপাতাল হিসেবে সরকারি তালিকায় যুক্ত হলো কিভাবে? লাইসেন্সের কথাটা বললেন, এটা ডেডিকেটেড হসপিটাল, সেটা ডিজি হেলথের সাথে। এখানে যদি লাইসেন্সের জটিলতা থাকে তাহলে ডেডিকেটেড হলো কেন? তাহলে কি দেখছে তারা? মিজানুর রহমান, রিজেন্ট হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক, গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদের হয়ে তিনি আমাদের সব অভিযোগের উত্তর দিয়েছেন এবং হাসপাতালটির কার্যক্রম ঘুরিয়ে দেখিয়েছেন। বাসা বাড়িতে গিয়ে আমরা এখান থেকে আমাদের পেশেন্টের স্যাম্পলগুলো কালেকশন তো অবশ্যই করতে হবে। এখন তার সার্ভিস দিতে যেয়ে যদি আমার ওই কষ্টের যদি সে কোনো পারিশ্রমিক কিছু দিয়ে থাকে, আর সেটা কিন্তু অবশ্যই আমি মনে করি যে তার জন্য হালাল, তবে অভিযোগ থাকলে এটা কিন্তু খারাপ। নিজের অপকর্মের বৈধতা দিলেও তা নিয়ে অভিযোগ করাকে বৈধতা দিতে রাজি নন, বরং তাকে এক প্রকার অন্যায় বলে মনে করেন। যদিও অভিযান শুরুর পর আত্মগোপনে চলে গেছেন তিনি। নিপসনে দিলে আমার 50টা, কত 50টা এখান থেকে রিপোর্ট বানায় দাও। তাহলে তো পরিষ্কার ভুয়া রিপোর্ট তৈরি হতো রিজেন্টে। রিজেন্ট হাসপাতাল থেকে নমুনা সংগ্রহ করা যুক্তিযুক্ত নয় বলে প্রতীয়মান হয়। কেন রিজেন্ট হাসপাতালে নমুনা নেওয়া যুক্তিযুক্ত নয়? প্রেস কনফারেন্স করে এবং জিডি করে সে নিজেকে সেভ করার চেষ্টা করছে যে এই ধরনের কোনো রিপোর্ট সে তৈরি করে না। হাসপাতালটির এমন নানা অপকর্ম নিয়ে ফিরছি আর একটা বিরতির পর। ফিরে যাব র্যাবের সেই অভিযানে। অভিযানের মুখে কেউ পালিয়ে গেছেন, কেউ আবার পালানোর চেষ্টা করছিলেন। কোনো স্টাফে পাচ্ছি না, সব পালাইছে। তাহলে আপনারা এখন কি করবেন? আপনি পালাচ্ছেন এখন এই যে এখন আমিও তো পালার করছি, আমি এই যে ওন্না টোন্না সবে মাথায় দিছি। চাকরি করতে এসে যেন বিপদে পড়েছেন কর্মচারীরা। আমি তো আজকেও তো সিগনেচার করলাম হাজিরা খাতায়, তাহলে ব্যাকডেট হলো কেমনে? বলতে না, এটা করছে হয়তো কোম্পানি পলিসি অবলম্বন করছে একটা। আচ্ছা গেল, কালকে আবার শুনি যে আমার নামে 3 জনের নামে জিডিও হয়েছে। প্রশাসনিক কর্মকর্তা রাকিবুল ইসলামও হাসপাতালের প্রতারণার ফাঁদ থেকে বাদ পড়েননি। যিনি নিয়মিত অফিস করলেও হাজিরা খাতায় তার স্বাক্ষরটি ফ্লুইড কালিতে মুছে দেয়া হয়। জাল জালিয়াতির এমন অনেক অজানা তথ্যই জানিয়েছেন তিনি। মানে আমি যখন বললাম যে 100টা স্যাম্পল 50টা আমি ল্যাবে নিয়ে গেলাম, নিপসনে দিলাম আমার 50টা, কত 50টা এখান থেকে রিপোর্ট বানায় দাও। আরেক প্রশাসনিক কর্মকর্তা রাজিয়া সুলতানাও অভিযানকারী দলের কাছে অকপটে হাসপাতালটির প্রতারণার কথা স্বীকার করেছেন। ভিতর থেকে কেউ আর বাইরের কিছু কেউ ইনভলভ হয়, নিজেদের নাম সেল করে বিভিন্নভাবে স্যাম্পল কালেকশন করতেছে, ফেক রিপোর্ট করতেছে। এটা আমাদের রিজেন্টের সম্মানে হচ্ছে, কারণ আমাদের যারা আছে সেটাও আমাদের খুঁজে দেখতে হবে কারা। রাজিয়া সুলতানার এমন কথার উত্তরও দিয়েছেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম। সে গত কয়েকদিন বুঝতে পারতেছিল এর ম্যানেজমেন্ট যে লোকজন অভিযোগ করতেছে আমাদের কাছে, একটা অভিযান হতে পারে বা একটা তদন্ত হতে পারে। এই জন্য সে গত পরশুদিন একটা প্রেস ব্রিফিং করে, প্রেস কনফারেন্স করে এবং একটা জিডি করে সে নিজেকে সেভ করার চেষ্টা করছে যে এই ধরনের কোনো রিপোর্ট সে তৈরি করে না, তার নামে হয়তো অন্য রিপোর্ট তৈরি করতেছে। অভিযানের খবর পেয়ে হাজির হয়েছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা ডাক্তার দেওয়ান মোহাম্মদ মেহেদি হাসান। গভর্নমেন্ট এটা খরচ ব্যয় করবে এবং এখানে যারা ভর্তি হবে তারা হচ্ছে বিনামূল্যে চিকিৎসা পাবে। রিজেন্ট কেলেঙ্কারি ফাঁস হওয়ার একদিন পর জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠান নিপসম থেকে একটি চিঠির অনুলিপি আসে আমাদের হাতে। তাতে দেখা যায় বিস্তর অভিযোগের পরও রিজেন্টের নমুনা পরীক্ষা করতে নির্দেশ দেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা। বিষয়টি নিয়ে আমরা তার মুখোমুখি হব, তবে তার আগে বাস্তবতা যাচাই করতে চাই। আমি স্বাস্থ্য অধিদপ্তরকে পত্র মারফত আমি জানিয়েছি তাদেরকে রিজেন্ট হাসপাতাল থেকে নমুনা সংগ্রহ করা যুক্তিযুক্ত নয় বলে প্রতীয়মান হয়। তার মানে রিজেন্টের প্রতারণা সম্পর্কে 1 মাস আগেই স্বাস্থ্য অধিদপ্তরকে লিখিত অভিযোগ করেছিল নিপসম। এই মর্মে লিখেছিলেন এবং এই ব্যাপারে আমাকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার জন্য আমার মাননীয় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়কে আমি অনুরোধ করেছিলাম। তার প্রেক্ষিতে আমাকে 9 জুন পত্র দিয়ে জানানো হয় যে রিজেন্ট হাসপাতাল থেকে 50টি নমুনা আমাকে অর্থাৎ নিপসমকে পরীক্ষা করতে হবে। রিজেন্ট হাসপাতালের এমন অনৈতিক বাণিজ্য নিয়েও কথা বলেছেন নিপসমের এই ঊর্ধ্বতন কর্মকর্তা। সরকারের এই
সুবিধাটাকে অপব্যবহার করে যেভাবে এই হাসপাতাল মানুষকে ঠকিয়েছে বা মানুষকে সর্বশান্ত করেছে, মানুষের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে, সেটা নিন্দার্হ এবং এটি কোনোভাবে গ্রহণযোগ্য নয়। এবার যাব স্বাস্থ্য অধিদপ্তরের অভিযুক্ত কর্মকর্তা নাসিমা সুলতানের কাছে, যার উপর রিজেন্ট অপকর্মের দায় চেপেছে। নিপসমের পরিচালক আমাকে একটা পত্র দিয়েছিলেন যে শোনা যাচ্ছে যে তারা ৩,৫০০ টাকা করে নেয়। সেই অভিযোগের প্রেক্ষিতে আমি ওখান থেকে নমুনা নেওয়া বা পরীক্ষা করা বন্ধও করে দিয়েছিলাম এবং সেই চিঠিও নিপসমকে দিয়েছি যে কোন বেসরকারি হাসপাতাল থেকে আর নমুনা যেন তারা না নেয়। কিন্তু পরে আমি টেলিফোনের মাধ্যমে যেহেতু এটা কোভিড ডেডিকেটেড হাসপাতাল, সেই জন্য 2টা হাসপাতাল, উত্তরা এবং মিরপুর রিজেন্টের 2টা ব্রাঞ্চ থেকে এই যারা কোভিড রোগী ভর্তি হবে তাদের জন্য আমরা একটু সুবিধা দেই। স্বাস্থ্য অধিদপ্তরের এই কর্মকর্তা বুঝে হোক আর না বুঝে হোক রিজেন্ট হাসপাতালকে নমুনা সংগ্রহের অনুমতি দিয়ে নিজের কাঁধেই যেন দায়ভার তুলে নিয়েছেন, অর্থাৎ যার ফলশ্রুতিতে রিজেন্ট নিয়ে এমন লঙ্কা কাণ্ড। যে লঙ্কা কাণ্ডের দায় স্বাস্থ্য অধিদপ্তরের অন্যরাও এড়াতে পারেন না, কারণ এত কিছু জানার পরও অধিদপ্তর রিজেন্টের প্রতি উদার হস্ত ছিল। এ বিষয়ে আমরা স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল শাখার পরিচালকের সাথে কথা বলতে চাই। কয়েক দফা চেষ্টার পরও টিম সার্চলাইটের সাথে কথা বলতে রাজি হননি অধিদপ্তরের কর্মকর্তা মোহাম্মদ আমিনুল হাসান। এক পর্যায়ে আমিনুল হাসানের রুমে প্রবেশের অনুমতি মিললেও একের পর এক প্রশ্নবাণে জর্জরিত হতে হলো। আপনি যে ঢুকে চলে আসছিলেন তখন রুমে, আমি কি আপনাকে বলছিলাম আপনার অফিসে তো আমাকে বলেছে আসেন, আমি কার্ড দেওয়ার পরে বলেছি আসেন। পরিচালকের এমন আচরণ স্বাস্থ্য খাতের দুরবস্থাকেই যেন ফুটিয়ে তুলেছে, যা আরও স্পষ্ট হলো রিজেন্টের বিষয়টি উপস্থাপন করতেই। কি বিষয়ে কথা বলতে চাচ্ছেন? স্যার রিজেন্ট নেই, আপনারা এইভাবে এই জিনিসটা উপস্থাপন করাটা ঠিক হয়নি, বুঝতে পারছেন? না আপনি বলেন এটা আপনি ঠিক হয়েছে কি? নীতিজ্ঞান দিয়ে অনেকটা পরোক্ষভাবে রিজেন্টের পক্ষ নিলেন আমিনুল হাসান। রিজেন্ট হাসপাতালের অভ্যন্তরীণ স্পর্শকাতর নানা অনিয়মের কথা জানিয়ে স্বাস্থ্য সচিবকে লিখিত অভিযোগ দিয়েছিলেন সরকার থেকে নিয়োগ পাওয়া 2জন চিকিৎসকও। প্রায় 2 মাস আগের সে অভিযোগের কোনো সুরাহা হয়নি। তৎক্ষণাৎ অভিযোগ আমলে নিলে হয়তো এড়ানো যেত এত বড় কেলেঙ্কারি। চিকিৎসা সেবার নামে রিজেন্টও এমন প্রতারণার লিজেন্ড হয়ে উঠত না। না জানি হাসপাতালটির কত কেলেঙ্কারি রয়েছে। সামনের দিনে সেই কেলেঙ্কারির তথ্য নিয়ে আবারও ফিরে আসব। দর্শক, সুনির্দিষ্ট কোনো তথ্য, পরামর্শ কিংবা অভিযোগ থাকলে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখানো নম্বরে, জানাতে পারেন সামাজিক যোগাযোগ মাধ্যমেও। আপনার দেয়া তথ্যে সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঘাপটি মেরে থাকা জমাট অন্ধকারে আলো ফেলবে টিম সার্চলাইট। অনুসন্ধানের আলো হাতে দেখা হবে অন্ধকার পথে।